প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের যে বিষয়টি পড়িয়েছিলাম সেটি হচ্ছে ডেফিনেশন অফ সাইকোলজিক্যাল টেস্ট অ্যান্ড কারেন্ট ইউজেস অফ সাইকোলজিক্যাল টেস্ট। আজ আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সে টপিকটির নাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ সাইকোলজিক্যাল টেস্ট, অর্থাৎ মনোবৈজ্ঞানিক অভীক্ষার শ্রেণীবিভাগ। আমরা মনোবৈজ্ঞানিক অভীক্ষাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করে থাকি। এক নম্বর হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট আর দুই নম্বর হচ্ছে সাইকোমেট্রিক কোশ্চেনারি। তো আমরা প্রথমেই দেখে নেব এই যে দুই ধরনের মনোবৈজ্ঞানিক অভীক্ষা রয়েছে, এই দুই ধরনের মনোবৈজ্ঞানিক অভীক্ষার সংজ্ঞাগুলো কী। তো সাইকোমেট্রিক টেস্ট কাকে বলে? সাইকোমেট্রিক টেস্ট আর মেজার হাইয়েস্ট পারফরমেন্স অফ এ ইন্ডিভিজুয়াল পারসন। সাধারণত সাইকোমেট্রিক টেস্টগুলোর সাহায্যে আমরা একজন ব্যক্তির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের সর্বোচ্চ কী ক্ষমতা সেটি পরিমাপ করে থাকি। আমাদের অনেকগুলো সাইকোমেট্রিক টেস্ট রয়েছে, আমরা সেগুলো পরবর্তীতে আলোচনা করব। আর দুই নম্বর যেটি মনোবৈজ্ঞানিক অভীক্ষা বা সাইকোমেট্রিক টেস্ট, সেই সাইকোমেট্রিক টেস্টের ডেফিনিশনে বলা হচ্ছে দিস টেস্ট আর মেজার টিপিক্যাল পারফরমেন্স অফ দ্য পারসন। অর্থাৎ একজন ব্যক্তি যে বৈচিত্র্যময় কর্মক্ষম দক্ষতা রয়েছে সেই কর্মদক্ষতাগুলো এই সাইকোমেট্রিক টেস্টের সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে আমরা এখন দেখলাম যে সাইকোমেট্রিক টেস্ট কী এবং সাইকোমেট্রিক কোশ্চেনারি কী। এবার আমরা দেখব বিভিন্ন ধরনের সাইকোমেট্রিক টেস্ট। তো আমরা প্রথমেই দেখি যে বিভিন্ন ধরনের সাইকোমেট্রিক টেস্টগুলোর মধ্যে কোন টেস্টগুলো অন্তর্ভুক্ত। এক নম্বর হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট, দুই নম্বর ইন্টেলিজেন্স টেস্ট, তিন নম্বর অ্যাবিলিটি টেস্ট, নাম্বার 4 অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড নাম্বার 5 হচ্ছে টেস্ট ব্যাটারি। তো আমরা প্রথমে দেখব অ্যাচিভমেন্ট টেস্ট কাকে বলে। তো অ্যাচিভমেন্ট টেস্ট বলা হচ্ছে এ টেস্ট দ্যাট মেজার্স এ পিপলস অ্যাচিভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন in a specific subject or topic over a set period of time। অর্থাৎ এটি এমন একটি পরীক্ষা যা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয় বা বিষয়বস্তুতে শিক্ষার্থীর অর্জন বা অগ্রগতি পরিমাপ করে। তাহলে অ্যাচিভমেন্ট টেস্টগুলো হচ্ছে এমন একটি বিষয় যা নির্দিষ্ট বিষয়ে বা বিষয়বস্তুতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের অর্জনকে পরিমাপ করে। এই ধরনের টেস্টগুলোকেই আমরা অ্যাচিভমেন্ট টেস্ট বলি। আমরা সাধারণত স্কুল কলেজে যে ধরনের পরীক্ষাগুলো নিয়ে থাকি, সাধারণত সারা বছর পড়িয়ে স্কুল কলেজে আমরা বার্ষিক পরীক্ষা বা আমরা ইয়ার সেন্স পরীক্ষা যে পরীক্ষাগুলো নিয়ে থাকি সেগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট। তো অ্যাচিভমেন্ট টেস্টকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল সার্ভে টেস্ট, নাম্বার 2 হচ্ছে সার্ভে টেস্ট ব্যাটারি, নাম্বার 3 ডায়াগনস্টিক টেস্ট অ্যান্ড নাম্বার 4 হচ্ছে প্রগনস্টিক টেস্ট। তো সিঙ্গেল সার্ভে টেস্ট কাকে বলে? যখন কোনো নির্দিষ্ট একটি বিষয় হতে পারে, সেটা পাঠ্য বিষয় বা অন্য কিছু, এরকম বিষয়ে যখন একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা গ্রহণ করা হয় তখন সেটাকে বলি আমরা সিঙ্গেল সার্ভে টেস্ট। এই সিঙ্গেল সার্ভে টেস্টে শুধুমাত্র একটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, 2 নম্বর বলছিলাম আমি সার্ভে টেস্ট ব্যাটারি। সার্ভে টেস্ট ব্যাটারিতে সাধারণত বেশ কয়েকটি অভীক্ষা একসঙ্গে সন্নিবেশিত থাকে। যেমন প্রাথমিক পর্যায়ের ব্যাটারিতে শব্দের গঠন, পাঠের অর্থ, বানান, এই কয়েকটি উপ অভীক্ষা থাকে। সাধারণত আমরা যখন প্রি স্কুলে কোনো বাচ্চা যায় তখন আমরা এই ধরনের সার্ভে টেস্ট ব্যাটারি নিয়ে বিভিন্ন কিন্ডারগার্টেন বা বিভিন্ন স্কুলে ভর্তি করানো হয়। সেখানে হচ্ছে শিক্ষার্থীদের দেখা হয় তারা শব্দ গঠন করতে পারে কিনা, তারা পাঠের অর্থ বুঝতে পারে কিনা। ঠিক আছে, এরকম কয়েকটি উপ অভীক্ষা নিয়ে যখন কোনো একটি টেস্ট গঠিত হয় তখন সেই টেস্টটাকে বলি আমরা সার্ভে টেস্ট ব্যাটারি। এরপরে আসি আমরা ডায়াগনস্টিক টেস্ট বা ত্রুটি নির্ণায়ক অভীক্ষা। কোনো অর্জিত অভীক্ষা ছাত্রদের বিভিন্ন অসুবিধা খুঁজে বের করার জন্য তৈরি হয়। এ সমস্ত অভীক্ষাগুলোকে ত্রুটি নির্ণায়ক
অভিক্ষা বলা হয়। সাধারণত হচ্ছে যখন ছাত্রদের অসুবিধা কী কী রয়েছে, কোন বিষয়ে ছাত্রদের কতটুকু অসুবিধা রয়েছে, তারা কোন জিনিসটা বুঝতে পারে না, তো সেই বিষয়গুলো নির্ধারণের জন্য যখন কোনো আমরা অভিক্ষা তৈরি করি, সেই অভিক্ষাগুলোকে আমরা বলি ডায়াগনস্টিক টেস্ট। সাধারণত দেখা যায় যে ডায়াগনোসিস সেন্টারে যেমন হচ্ছে রোগ নির্ণয় করা হয়, তেমনি এই ধরনের অভিক্ষাগুলোর সাহায্যে ছাত্রদের হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চারণের সমস্যা, শব্দার্থ বোঝার ক্ষমতা, বাক্য গঠনে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, সেই সমস্যাগুলো এখানে নির্ণয় করা হয়। সবশেষে আমরা আসি 4 নম্বর প্রগনস্টিক টেস্ট বা হচ্ছে ভবিষ্যৎ সাফল্য সূচক অভিক্ষা। কোনো বিষয়ে ছাত্রদের ভালো করার ভবিষ্যৎ সম্ভাবনা পূর্বানুমান করার কিছু অর্জিত অভিক্ষা তৈরি করা হয়েছে, এগুলোকে বলি আমরা ভবিষ্যৎ সাফল্য সূচক অভিক্ষা। যেমন কিন্ডারগার্টেন পর্যায়ে ছাত্রদের জন্য নির্মিত একটি ভবিষ্যৎ সাফল্য সূচক অভিক্ষা দ্বারা নির্ণয় করা যায় একজন ছাত্রের ইংরেজি পড়ার জন্য প্রস্তুতি বা যোগ্যতা আছে কিনা। ছাত্ররা কোনো কি বিষয়ে ভবিষ্যতে ভালো করতে পারবে কিনা সেটি জানার জন্য আমরা যে অভিক্ষাগুলো তৈরি করি, সেই অভিক্ষাগুলোকেই আমরা বলি প্রগনস্টিক টেস্ট বা ভবিষ্যৎ সাফল্য সূচক অভিক্ষা। এরপরে আসি আমরা ইন্টেলিজেন্স টেস্ট। তো প্রথমে দেখি আমরা ইন্টেলিজেন্স টেস্টের সংজ্ঞা কি বলা হচ্ছে। সিরিজ অফ টাস্কস ডিজাইন টু মেজার দ্য ক্যাপাসিটি টু মেক অ্যাবস্ট্রাকশন, টু লার্ন অ্যান্ড টু ডিল with novel situation is called intelligence test, like Binet-Simon intelligence scale। বলা হচ্ছে যে বুদ্ধি অভিক্ষা হচ্ছে এক ধরনের কাজের ধারাবাহিকতা যা বিমূর্ততা তৈরিতে, শিখতে এবং আদর্শ পরিস্থিতি মোকাবেলা করার দক্ষতা তৈরিতে সাহায্য করে। তাহলে বুদ্ধি অভিক্ষা হচ্ছে এক ধরনের কাজের ধারাবাহিকতা যা বিমূর্ততা তৈরিতে, শিখতে এবং আদর্শ পরিস্থিতি মোকাবেলা করার দক্ষতা তৈরিতে সাহায্য করে। তো এই বুদ্ধি অভিক্ষাগুলো কয়েক ধরনের হয়ে থাকে। মূলত 2 ধরনের বুদ্ধি অভিক্ষা হয়ে থাকে, একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট আর একটি হচ্ছে গ্রুপ টেস্ট। তো ইন্ডিভিজুয়াল টেস্ট কাকে বলে? যখন বা যে অভিক্ষার সাহায্যে কেবলমাত্র আমরা একজন ব্যক্তির ওপর প্রয়োগ করতে পারি, যে অভিক্ষা শুধুমাত্র আমরা একজন ব্যক্তির ওপর প্রয়োগ করতে পারি, তাকে আমরা হচ্ছে বলি একক অভিক্ষা। এই একক অভিক্ষার বেশ কিছু সুবিধা রয়েছে। ব্যক্তি ও পরীক্ষকের মধ্যে এক ধরনের কি র্যাপোর্ট তৈরি হয় এই একক অভিক্ষার মাধ্যমে। এছাড়া ব্যক্তি ও পরীক্ষকের মাঝে সম্প্রীতিমূলক সম্পর্কের কারণে অভিক্ষা চলাকালীন ব্যক্তির কাছে যেটা যুক্তিযুক্ত মনে হয় সেটা সে খুশি মনেই উত্তর দিতে পারে। কিন্তু আবার এর বেশ কিছু অসুবিধাও রয়েছে। একক অভিক্ষায় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো যেহেতু সুনির্দিষ্ট সময়সীমা থাকে না, তাই এটা সম্পন্ন করতে অনেক বেশি সময় লাগে। এছাড়াও একক অভিক্ষা নেওয়ার জন্য মনোবিজ্ঞানীকে অবশ্যই বিশেষ ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয়। আচ্ছা, এরপরে আসি আমরা দলগত অভিক্ষা। সাধারণত দলগত অভিক্ষার মাধ্যমে একসঙ্গে বহু লোকের আচরণ পরিমাপ করা সম্ভব। এই অভিক্ষার জন্য ব্যবহৃত সকল সমস্যা একসাথে উপস্থাপন করা হয় এবং ব্যক্তিকে সমস্যা সমাধানের জন্য নির্ধারিত বিকল্প উত্তর থেকে যে কোনো একটিকে নির্বাচন করতে হয়। একক অভিক্ষার মতো দলগত অভিক্ষাকেও পরীক্ষকের তেমন একটা প্রশিক্ষণের প্রয়োজন থাকে না, কিন্তু অবশ্যই কিছুটা প্রশিক্ষণ থাকতে হবে। তাহলে দলগত অভিক্ষার প্রধানতম সুবিধা হচ্ছে একসঙ্গে অনেকগুলো ব্যক্তির উপর আমরা প্রয়োগ করতে পারি। এটাতে ব্যক্তির বিভিন্ন ধরনের বিকল্প যে উত্তরগুলো থাকছে, সেই বিকল্প উত্তরগুলো থেকে তাকে সঠিক উত্তরটি পছন্দ করতে হয়। তো এর সুবিধাগুলোর মধ্যে রয়েছে যেটা অনেক মানুষের উপর একসাথে প্রয়োগ করা যায়, আর এর মূল্যায়ন কিংবা সাফল্যাঙ্ক অনেক বেশি বস্তুনিষ্ঠভাবে নির্ণয় করা যায়। আর দলগত অভিক্ষা অধিক মানুষের উপর প্রয়োগ করা হয়ে থাকে, সেজন্য এই অভিক্ষার ফলাফল বা মানদণ্ড বা নর্ম হিসেবে ব্যবহৃত হয়। এরপর আমরা দেখতেছি হচ্ছে অ্যাবিলিটি টেস্ট। অ্যাবিলিটি টেস্ট আর স্ট্যান্ডার্ডাইজ ওয়ে টু অ্যাসেসিং হাউ
will typically perform in varying work tasks or react in different situations. They have the advantage of meaning potential rather than simple academic performance and are often used to make prediction about how people will in a work setting. অর্থাৎ দক্ষতার পরীক্ষাগুলো লোকেরা বিভিন্ন কাজের ক্ষেত্রে সাধারণত কতটা ভালোভাবে সম্পাদন করতে পারে বা বিভিন্ন পরিস্থিতিতে প্রতিক্রিয়া করে তা নির্ধারণের আদর্শ উপায়। একাডেমিক কাজে ব্যবহার হচ্ছে সাধারণত সম্ভাব্যতা পরিমাপে এগুলো বেশি সুবিধাজনক। কোনো কাজে মানুষ কীরকম সাফল্য পাবে সেটি সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে এই অ্যাবিলিটি টেস্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত এটা একাডেমিক কাজের চেয়ে সাধারণত চাকরি ক্ষেত্রে যখন আমরা চাকরি ক্ষেত্রে এই অ্যাবিলিটি টেস্টগুলো বেশি ব্যবহৃত হয়, কারণ মানুষ জানতে পারে যে এর সাহায্যে মানুষ কোন ধরনের সাফল্য লাভ করতে পারবে কিনা। এই অ্যাবিলিটি টেস্ট দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে কগনিটিভ অ্যাবিলিটি টেস্ট আর একটা হচ্ছে মেকানিক্যাল অ্যাবিলিটি টেস্ট। কগনিটিভ অ্যাবিলিটি টেস্ট হচ্ছে জ্ঞানীয় ক্ষমতা, অর্থাৎ যখন ব্যক্তি তার বুদ্ধিমত্তার প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান করে তখন সেটাকে আমরা বলি কগনিটিভ অ্যাবিলিটি টেস্ট। আর মেকানিক্যাল অ্যাবিলিটি টেস্ট হচ্ছে যখন ব্যক্তি কোনো তার হস্ত এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে যখন কোনো সমস্যার সমাধান করে বা কোনো ক্ষুদ্র যন্ত্রাংশ স্থাপন করার মাধ্যমে বা অন্য কিছুভাবে যখন কোনো সমস্যার সমাধান করে তখন সেই ধরনের টেস্টগুলোকে বলি আমরা মেকানিক্যাল অ্যাবিলিটি টেস্ট, যেমন সিএসপিডিটি। এরপরেই আসি আমরা অ্যাপটিটিউড টেস্ট বা প্রবণতার অভিক্ষা। An aptitude test is a systematic means of testing a job candidate's ability to perform a specific task and react to a range of different situations. Example বলা হচ্ছে GZS and SAT। তো প্রবণতার অভিক্ষা হলো নির্দিষ্ট কাজ সম্পাদন করতে এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে কোনো চাকরি প্রার্থীর দক্ষতা পরীক্ষা করার পদ্ধতিগত উপায়। তাহলে বলা হচ্ছে প্রবণতা অভিক্ষা হলো নির্দিষ্ট কাজ সম্পাদন করতে এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে কোনো চাকরি প্রার্থীর দক্ষতা পরীক্ষা করার পদ্ধতিগত উপায়। এক্সাম্পলে বলা হচ্ছে গিলফোর্ড জিপারম্যান প্রবণতা জরিপ বা গিলফোর্ড জিপারম্যান অ্যাপটিটিউড সার্ভে অ্যান্ড হচ্ছে সেন্সরি অ্যাপটিটিউড টেস্ট বা ইন্দ্রিয় প্রবণতামূলক অভিক্ষা সেন্সরি অ্যাপটিটিউড টেস্ট। তো অ্যাপটিটিউড টেস্টগুলো হচ্ছে কয়েক ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, 2 নম্বর বলা হচ্ছে ক্লারিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, 3 নম্বর বলা হচ্ছে আর্ট অ্যাপটিটিউড টেস্ট এবং 4 নম্বর বলা হচ্ছে মিউজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট। তো আমরা এখন দেখব যে মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্টটা কি। বিভিন্ন কারিগরি পেশায় লোক নির্বাচনের জন্য বর্তমানে কারিগরি প্রবণতার অভিক্ষাগুলো ব্যবহার করা হয়ে থাকে, কারণ কারিগরি প্রবণতা অভিক্ষার সাহায্যে একই সঙ্গে কী করা যায়, কাজের গতি জানা যায়, সংবেদন, পেশির সমন্বয়তা ইত্যাদি আমরা একই সঙ্গে জানতে পারি। আমরা যদি কোনো ছোট ঘড়ি শিল্পের জন্য আমরা লোক নিয়োগ করতে চাই তাহলে সেখানে আমাদের একই সঙ্গে দর্শন ক্ষমতা লাগবে, একই সঙ্গে আমাদের পেশির সমন্বয়তা লাগবে
এবং একই সঙ্গে আমরা কাজ কতটুকু দ্রুততার সঙ্গে করতে পারি সেই বিষয়গুলো জানতে হতে পারে। আমরা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে লোক নিয়োগের ক্ষেত্রে আমরা এই ধরনের মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্ট প্রয়োগ করে আমরা খুব সহজেই আমাদের জন্য সঠিক লোক নির্বাচন করতে পারি। এরপরে আসি আমরা ক্লারিক্যাল অ্যাপটিটিউড টেস্ট বা করণিক প্রবণতা অভিক্ষা। সাধারণত করণিক দক্ষতার সাথে বুদ্ধিমত্তার বেশ একটা ভালো সম্পর্ক রয়েছে। কেরানিরা সাধারণত যেসব কাজ করে থাকে তাদের জন্য বুদ্ধি একটি প্রয়োজনীয় উপাদান। সেজন্য বুদ্ধি অভিক্ষায় ব্যবহৃত সমস্যাগুলোর সাথে করণিক দক্ষতার ব্যবহৃত সমস্যাগুলোর মিল থাকাই স্বাভাবিক। এজন্য কোনো বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো সূক্ষ্ম বিষয়গুলো ভালোভাবে সম্পাদন করার ক্ষমতা আছে কি না সেটি জানার জন্য আমরা এই ক্লারিক্যাল অ্যাপটিটিউড টেস্ট ব্যবহার করে থাকি। এরপরে আসি আমরা আর্ট অ্যাপটিটিউড টেস্ট বা শিল্প বিষয়ক দক্ষতা পরিমাপক অভিক্ষা। শিল্পকলা সম্পর্কে সব মানুষের রুচি একরকম নয়, বিভিন্ন মানুষের রুচি বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো ব্যক্তির শিল্পকলা বিষয়ে রুচি কী রকম সেটি জানার জন্য আমরা এই ধরনের অভিক্ষাগুলো ব্যবহার করে থাকি। 1920 সালের দিকে সর্বপ্রথম এই শিল্পকলা বিষয়ক অভিক্ষা প্রণীত হয়। তারপর থেকে এটি বিভিন্ন সৃজনশীল ব্যক্তিদের দক্ষতা পরিমাপের ক্ষেত্রে এই আর্ট অ্যাপটিটিউড টেস্টগুলো ব্যবহৃত হয়ে যাচ্ছে। এরপরে আসি আমরা মিউজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট। সঙ্গীত বিষয়ক দক্ষতা অভিক্ষাকেও আমরা বিভিন্নভাবে ভাগ করে থাকি, কিন্তু মূলত আমরা সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীতের স্বর, সুর, তাল, লয় এসব বিষয়গুলো ব্যক্তির মাঝে আছে কিনা সেটি জানার জন্য আমরা বিভিন্ন ধরনের মিউজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট ব্যবহার করে থাকি। তো এই গেল আমাদের অ্যাপটিটিউড টেস্ট। মূলত অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে 4 ধরনের: মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, ক্লারিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, আর্ট অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড মিউজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট। এরপর আসি আমরা টেস্ট ব্যাটারিজ। A test battery refers to a set of tests grouped together and administered to applicants for a particular position. তাহলে বলা হচ্ছে একটি গুচ্ছ অভিক্ষা হচ্ছে একত্রীভূত কিছু পরীক্ষার সমষ্টি যা নির্দিষ্ট পদের জন্য আবেদনকারীদের ওপর পরিচালিত পরীক্ষার সেটগুলোকে বোঝায়। এটা হচ্ছে কি গুচ্ছ অভিক্ষা একত্রীভূত কিছু পরীক্ষার সমষ্টি। আর এটি হচ্ছে নির্দিষ্ট পদের জন্য যেসব আবেদনকারী রয়েছে সেই আবেদনকারীদের ওপর পরিচালিত যে পরীক্ষার সেট রয়েছে সেটিকেই বোঝায় এই টেস্ট ব্যাটারির সাহায্যে। তো টেস্ট ব্যাটারির অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। সেটি হচ্ছে যেমন একটি রয়েছে শিক্ষাক্ষেত্রে যেসব টেস্ট ব্যাটারি ব্যবহৃত হয় সেগুলো বেশ কিছু রয়েছে, যেমন প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস বা পিএমএ। শিক্ষাক্ষেত্রে আরও একটি টেস্ট ব্যাটারি ব্যবহৃত হয়, সেটি হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, যেটিকে আমরা সংক্ষেপে ড্যাট নামে চিনি, ডিএটি। এছাড়াও আরও একটি টেস্ট ব্যাটারি রয়েছে একাডেমিক প্রমিস টেস্ট বা এপিটি। এছাড়া শিল্পক্ষেত্রেও বিভিন্ন টেস্ট ব্যাটারি ব্যবহৃত হয়ে থাকে, যেমন 1 নম্বর বলা হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি বা জিএবিটি। আরেকটি রয়েছে হচ্ছে ফ্লানাগান অ্যাপটিটিউড ক্লাসিফিকেশন টেস্ট বা এপিসিটি। আরও একটি টেস্ট ব্যাটারি রয়েছে ফ্লানাগান ইন্ডাস্ট্রিয়াল টেস্ট বা এফআইটি। এখন আমরা দেখি যে হচ্ছে সাইকোলজিক্যাল টেস্টের আরেকটি শ্রেণীবিভাগ, যেটি হচ্ছে সাইকোমেট্রিক কোশ্চেনারি। সেই সাইকোমেট্রিক কোশ্চেনারিটি কয় ভাগে বিভক্ত বা সাইকোমেট্রিক কোশ্চেনারির আমরা ক্লাসিফিকেশনটা দেখব। সাইকোমেট্রিক কোশ্চেনারিকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পার্সোনালিটি ইনভেন্টরি, 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট ইনভেন্টরি, 3 নম্বর হচ্ছে ভ্যালুস ইনভেন্টরি এবং 4 নম্বর হচ্ছে অ্যাটিটিউড ইনভেন্টরি। তো
তো প্রথমে আমরা আসি যে পার্সোনালিটি ইনভেন্টরি বা ব্যক্তিত্ব প্রশ্নমালা। এ পার্সোনালিটি ইনভেন্টরি is a self-assessment tool that career counselors and other career development professionals use to help people learn about their personality types. It reveals information about individual social traits, motivations, strengths and weakness and attitudes. বলা হচ্ছে ব্যক্তিত্ব তালিকা হলো স্বমূল্যায়ন সরঞ্জাম যা পেশা নির্বাচক, পরামর্শদাতা এবং অন্যান্য বিষয়ে পরামর্শদাতারা ব্যক্তির ধরন সম্পর্কে জানতে সহায়তা করে। এটি ব্যক্তির সামাজিক বৈশিষ্ট্য, অনুপ্রেরণা, শক্তি, দুর্বলতা এবং মনোভাব সম্পর্কে তথ্য প্রকাশ করে থাকে। তাহলে পার্সোনালিটি ইনভেন্টরির সাহায্যে একজন ব্যক্তির যেসব অনুপ্রেরণা রয়েছে, যেসব ব্যক্তির সামাজিক বৈশিষ্ট্য রয়েছে, ব্যক্তির যে জায়গাটি শক্তির জায়গা, ব্যক্তির দুর্বলতার জায়গা, সমাজ এবং রাষ্ট্র, পরিবার এবং অন্যান্য বিষয় সম্পর্কে ব্যক্তির মনোভাব, এই সবগুলো বিষয়ে জানা যায় এই পার্সোনালিটি ইনভেন্টরির সাহায্যে। তো পার্সোনালিটি ইনভেন্টরিগুলো দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রজেক্টিভ টেস্ট আর একটি হচ্ছে নন প্রজেক্টিভ টেস্ট। তো প্রজেক্টিভ টেস্ট কাকে বলে? প্রজেক্টিভ টেস্ট বা বাংলা হচ্ছে প্রক্ষেপণমূলক অভীক্ষা, যে অভীক্ষাগুলোর সাহায্যে ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানার, ব্যক্তিকে প্রশ্ন না করে ব্যক্তির ব্যক্তিত্ব ভিন্ন কোনো উপায়ে জানার চেষ্টা করা হয়, তাকে বলে আমরা প্রজেক্টিভ টেস্ট। যেমন একটি এক্সাম্পল, রোসাক প্রজেক্টিভ টেস্ট অফ পার্সোনালিটি, যেটি আমরা ট্যাট নামে পরিচিত, রোসাক প্রজেক্টিভ টেস্ট অফ পার্সোনালিটি। এটির মধ্যে বেশ কিছু কালির ছাপ রয়েছে, সেই কালির ছাপগুলো দেখে ব্যক্তিকে বিভিন্ন ওই কার্ডগুলো সম্পর্কে বলতে বলা হয় এবং সেখান থেকে ব্যক্তির ব্যক্তিত্ব নির্ণয় করা হয়। এছাড়া রয়েছে নন প্রজেক্টিভ টেস্ট। নন প্রজেক্টিভ টেস্টগুলোর মধ্যে যে এগুলোর বিভিন্ন প্রশ্ন করে ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়, যেমন হচ্ছে MMPI বা মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি বা BAI বেল অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি বা BAI। এছাড়াও রয়েছে EPPS বা অ্যাডওয়ার্ড পার্সোনাল প্রেফারেন্স শিডিউল। এছাড়াও রয়েছে ক্যালিফোর্নিয়া সাইকোলজিক্যাল ইনভেন্টরি বা CPI। এখন দেখব আমরা ইন্টারেস্ট ইনভেন্টরি। তো ইন্টারেস্ট ইনভেন্টরি কাকে বলে? অ্যান ইন্টারেস্ট ইনভেন্টরি ইজ এ টেস্টিং instrument designed for the purpose of measuring and evaluating the level of an individual's interest in or preference for a variety of activities, also known as interest test. একটা আগ্রহ অভীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা যন্ত্র যা কোনো ব্যক্তির আগ্রহের স্তর বা ক্রিয়াকলাপের প্রতি ব্যক্তির কোনো আগ্রহ আছে কিনা তা মূল্যায়ন করার জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ এটি এমন এক ধরনের প্রশ্নমালা কোনো বিষয়ের প্রতি ব্যক্তির আগ্রহ আছে কিনা সেই বিষয়গুলো জানার জন্য এই ধরনের পরীক্ষাগুলো ডিজাইন করা হয়। এরপরে আসি আমরা ভ্যালুস ইনভেন্টরি। ভ্যালুস আর স্ট্রং বিলিফস দ্যাট গাইড আওয়ার থটস অ্যান্ড অ্যাকশন। We all have a specific set of core values or beliefs that serve as our compass or guiding principles in our personal and professional life. Example, work values inventory. বলা হচ্ছে যে মূল্যবোধগুলো হচ্ছে দৃঢ় বিশ্বাস যা আমাদের চিন্তাভাবনা ও কার্যকলাপগুলো থেকে পরিচালিত।
আমাদের সকলেরই কিছু মূল্যবোধ রয়েছে যা আমাদের ব্যক্তিগত পেশাগত জীবনে গাইড করে থাকে, গাইড হিসেবে কাজ করে থাকে, যা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গাইড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই ধরনের মূল্যবোধগুলো। তো এই মূল্যবোধ অভিক্ষাগুলো সাধারণত গত শতাব্দীর 60-এর দশক থেকে ব্যক্তির বিভিন্ন মূল্যবোধ পরিমাপের জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। তো এই ধরনের বেশ কিছু মূল্যবোধ অভিক্ষা রয়েছে, যেমন আলফ্রেড ভার্নন লেন্ডজে কর্তৃক তৈরিকৃত হচ্ছে যে মূল্যবোধ অভিক্ষা, সেই মূল্যবোধ অভিক্ষাগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে আমরা ধারণা লাভ করে থাকি। এরপরে আসি আমরা অ্যাটিটিউড টেস্ট বা মনোভাব অভিক্ষা। An attitude is a relatively enduring organization of beliefs, feelings, and behavioral tendencies towards the socially significant objects, groups, events, or symbol. তাহলে হচ্ছে একটা সমাজের বা কোনো বিষয়বস্তুর প্রতি বা কোনো প্রতীকের প্রতি ব্যক্তির মনোভাব কীরকম সেটি জানার জন্য সাধারণত এই ধরনের অ্যাটিটিউড টেস্টগুলো ব্যবহার করা হয়। কোনো রাষ্ট্রের প্রতি, কোনো সমাজের প্রতি, কোনো মানুষের প্রতি, কোনো ধর্মীয় বিষয়ের প্রতি মানুষের মনোভাব বা ইতিবাচক বা নেতিবাচক যে মনোভাব রয়েছে সেই মনোভাবগুলো জানার জন্যই আমরা এই ধরনের অ্যাটিটিউড টেস্টগুলো ব্যবহার করে থাকি। সেই সম্পর্কগুলো হতে পারে ব্যক্তির কোনো বিষয়ের প্রতি সম্পর্ক হতে পারে সেটি ইতিবাচক, হতে পারে সেটি নেতিবাচক। ব্যক্তির কোনো বিষয়ের প্রতি বা কোনো বস্তুর প্রতি বা সমাজের বিভিন্ন বিষয়বস্তুর প্রতি তার ইতিবাচক বা নেতিবাচক যে ধরনের ধারণা থাক না কেন, সেই ধারণাগুলো আমরা যদি পরিমাপ করতে যাই তাহলে আমাদের এই ধরনের অ্যাটিটিউড টেস্টের ব্যবহার করতে হয়। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।